কিছু এই সরকারকে দিচ্ছেন, অথচ ভাবনা করলেন না যে সরকার বর্তমানে এই টাকা দিয়ে তারা কি করছে এবং এই টাকাটা কোন খাদে যাচ্ছে, দুর্নীতি আঁকড়া এখন বর্তমানে টাকাটা কোন জায়গায় পরিবেশিত হচ্ছে। আপনারা কিন্তু সে ব্যাপারে একদম টোটাল কিন্তু আপনারা কিন্তু সে ব্যাপারে কিছুই জানেন না, কিছুই বুঝেন না। প্রিয় দেশবাসী, আমাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার লক্ষ্যে একটি সুন্দর বাজেট অধিবেশন হচ্ছে। একনায়কতন্ত্র, এই পরিবারতন্ত্রের বাজেট আপনারা দেখতে পাচ্ছেন। এই বাজেটে কি হচ্ছে, কোন খাদে কত টাকা কোন জায়গায় দিচ্ছে, আয় ব্যয় সোজা হিসাব বাংলাদেশ চালাচ্ছে। সংসদে একটি জায়গা হচ্ছে আয় ব্যয়ের হিসাব, আয় কত, ব্যয় হচ্ছে কত, ঋণগ্রস্ত কত বাংলাদেশ এখন বর্তমানে। এ বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ একটি বাজেট অধিবেশন হচ্ছে আমাদের মাঝে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে সোচ্চার এজন্য হইতে বলছি যে আজকের আমরা বাংলাদেশ ঋণগ্রস্ত বা ঋণগ্রস্ত নয়, এসব ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক পলিটিশিয়ানরা কি করছে এটা কিন্তু সংসদে কিন্তু খোলা মেলা। আপনি জানেন জাতীয় পার্টির স্বৈরাচার এরশাদের আর একজন স্বৈরাচার চুন্নু, উনি যে কত ভালো মানুষ, সে উত্থাপন করেছে যে আজকের এই বাংলাদেশে টাকা মানে বাংলাদেশের যে অর্থ, এই অর্থ চুরি করে আজকে যারা কোটি 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 ডলার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছে, সে ব্যাপারে কিন্তু সংসদে উত্থাপন করছে অনবরত রাজনৈতিক বৃন্দ। প্রিয় দেশবাসী, তাহলে টাকাটা কোথায় যায়, কোন খাতে যায়, চোরের গোষ্ঠী কিভাবে আমলারা টাকাটা মেরে দেয়, সে ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। এই যে আজকের চুন্নু সাহেব যে কথা বলছেন সংসদে, খোলামেলা দিব্যি বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে উনি বলছেন, এ কথাটা তো উনি আবার বলছেন যে 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 বাংলাদেশে যে বর্তমানে আয় ব্যয়ের যে হিসাবগুলি, এই আয় ব্যয়ের হিসাবগুলি সর্বোপরি আজকে সংসদে কিন্তু আলোচনা হচ্ছে। রাজীব মোল্লা রাজ জয়েন করছে, মামাতো ভাই ওয়েলকাম। মাহবুব, দুইজন মামাতো ভাই ওয়েলকাম তোমাদের জন্য, জয়েন করার জন্য। এবং মাঝে মাঝে তোমরা জয়েন করলে পরে আমার কথা সামনের দিকে খুবই ভালো হয়। তো এখন বর্তমানে যে পরিবারতন্ত্র, আপনারা জানেন যে বাংলাদেশ একটি পরিবারতন্ত্রের আওতাধীন। এখন বর্তমানে একতরফা নির্বাচন করে বাংলাদেশটাকে একটি রাজনৈতিক সংকট হিসেবে কিন্তু আমাদের সম্মুখে দাঁড়িয়েছে রাজীব মোল্লা রাজ। প্রিয় দেশবাসী, আজকের আমাদের বুঝতে হবে, জানতে হবে যে দেশের বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট এবং আমাদের আঙ্গিকে এখন বর্তমানে দেশের অরাজকতা, অশান্তি। আপনারা জানেন যে দেশের মানুষ আসলে অজ্ঞ, মূর্খ এর পরিচয় দেয়। কেন দিবেন আমি বুঝি না। আপনি কি সরকারকে দিচ্ছেন না? এই বর্তমান যে এই যে আপনার যে এই পরিবারতন্ত্রের যে সরকার, এই সরকারকে দিচ্ছেন না, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক। আর একটা কথা আমি বলি, আমি কিন্তু সত্য কথা বলি, গণতান্ত্রিক কথা উত্থাপন করার চেষ্টা করি আমি সার্বক্ষণিকভাবে, কিন্তু পরিবারতন্ত্রের কিন্তু দালাল নয়, আওয়ামী লীগের নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জামাতের নয়, কারোর কোনো দালাল আমি নই। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাকে দেখেন ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে দুইটা কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আজকের সে যে দলেরই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ভালো মানুষের পক্ষে আমার কথা বলতে হয়। প্রিয় দেশবাসী, আমার এই কথাগুলি হয়তো বা পৃথিবীর প্রতিটি জায়গায়, প্রবাস থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু আমার এই পেজের সাথে প্রশাসনিক কর্মকর্তাও কিন্তু অ্যাড আছে। এখন আমি কথাগুলি বলছি লেভেল ওয়েতে, এবং আমার অধিকার আদায়ের লক্ষ্যের কথা আমি বলতে পারবো না, এটা একটা কথা হলো নাকি? আমি আমার অধিকারের কথা বলছি। আমি বেঁচে থাকতে চাই বাংলাদেশে, কিন্তু বেঁচে থাকতে চাই। এই বাংলাদেশ স্বাধীন করেছে কারা? তারা তো নেই। কিন্তু স্বাধীনতার পর থেকে এখন যারা মুক্তিযোদ্ধা দাবি করে, এটা ভুয়া মুক্তিযোদ্ধা। টাকলা সুমন সিলেটের, সে বলছে যে আবহাওয়া রেজাউল করিম উনি মুক্তিযোদ্ধা। উনি কিসের মুক্তিযোদ্ধা? কারণ 52 বছর হচ্ছে স্বাধীন হয়েছে, ওনার বয়স 10, তাহলে 50-60, ওনার বয়স কি 60-65 বছর? উনি কি অবস্থানে আছেন? নেই। তার মানে উনি মুক্তিযোদ্ধা। দেশটা এখন বর্তমানে লুটেরা, চোর, ডাকাত, আমলা, কামলা, অপদার্থ, ননসেন্স, স্টুপিডের হাতে বর্তমানে দেশ। আসলে এই দেশটা তো এরা দেশ কিন্তু স্বাধীনও করে নাই, আর স্বাধীনতার ঘোষকও কিন্তু এরা না। মূলত এরা কারা?
দেশের ভিতরে আমলাগিরি কামলাগিরি করতেছে কারা? এরা হচ্ছে পরিবারতন্ত্রের একটি তারা বংশধর, পরিবারতন্ত্রের বংশধর, স্টেট পরিবারতন্ত্রের বংশধর। কারণ এই পরিবারতন্ত্রটা আবিষ্কার হয়েছে, একটা বিএনপি হয়েছে 78 সালে, আর একটা হয়েছে সেই মুসলিম লীগটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তার ভিতরে ঢুকে তাকে মৌলানা ভাসানীকে ওয়াকআউট করে দিয়ে একটা আওয়ামী লীগ তৈরি হয়েছে। এই চাটুকা আর এই আমলা, এই কামলা, ওর থেকে আস্তে ধীরে ধীরে এই বংশোদ্ভূত এই পরিবারতন্ত্ররা কিন্তু দেশ চালাচ্ছে। আপনি দেখেন ভারতের এত বড় 28টা প্রদেশ, আমি গতকালকের এই ব্যাপারে আলোচনা করেছি। 28টা প্রদেশের ভিতরে আজকের 545টা আসন, সেখানে কিভাবে নির্বাচন হয়ে ওই দেশটি এখন বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু মোদি সেভাবে আসন করতে পারেনি। এখন ওই যে 2 জনের উপরে ভোর করে তারপরে কিন্তু সে সংসদে সেভাবে সংসদ গঠন করবে বলে আমরা যতটুকু জানি। তো বিষয়টা হচ্ছে বিশাল পর্বে যাব না। আমি আমার দেশ নিয়ে আলোচনা করছি, যে ক্ষুদ্র একটি দেশ। এই দেশ একটি 56,000 বর্গ কিলোমিটার পরিবেষ্টিত, একটি 64টি জেলা, 8 ডিভিশন এবং 495টি উপজেলা এবং টোটাল 12টি সিটি কর্পোরেশন, সমস্ত সর্বব্যাপার নিয়ে আমি কথা বলছি। আমার দেশটাকে লুটে পুটে খাচ্ছে। ইন্সপেক্টর জেনারেল অফ আইজি অর্থাৎ আইজিপি একটা বাস্টার্ড, মানে প্রাক্তন আইজিপি, ওই যে আপনার মানে চেহারা, বডি কানেকশন, স্ট্রাকচার, আরে বাবারে, একটা মানে সে রাজকীয় ডিএমপি কমিশনার আইজিপি, উনি বসে বসে উনি বলছেন যে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। অর্থাৎ এ কথাটা আমি বলি নাই, এটা বলছে ওই স্বৈরাচার আর একটা এরশাদ আছে না, এরশাদের আর একটা স্বৈরাচার গালফুলা, মানে কথা বলে বম 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 কথা বলে, মানে কথার কোনো এক্সপ্রেশন, কথার কোনো গঠনতন্ত্র, কথার কোনো লাজুকতা, মাধুর্য এই সংসদে কিন্তু কোনো সুধীর ব্যাটার নাই। 300 আসনে 300 এমপি, কোনো সুধীর বাইন নাই, একটারও নাই। মানে কথা যে কিভাবে বলতে হয়, দেশ কিভাবে চালাতে হয়, দেশের মানুষকে উদ্বুদ্ধ করে একটি সুন্দর প্ল্যাটফর্মে এসে সুন্দরভাবে সামনের দিকে এগ্রি করতে হয়, এ ধরনের কথা কিন্তু সংসদে উত্থাপন কেউই করতে পারে না। সবসময়ের জন্য অহিংস, হিংসাত্মক এবং কে কার ব্যতিরিকে বড় হয়ে কথা বলে নিজকে যে ক্রিয়ার অর্জন করবে, এইভাবে কিন্তু সংসদে এক একজনে এক এক মতো বাদে কিন্তু তারা কথা বলছে। বাংলাদেশ তো তোমার বাবার একার নয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো আমার অধিকার আছে। এখানে যারা জয়েন করছে এই রাজীব মোল্লারা ছোট, ওর অধিকার আছে। ও এই দেশের নাগরিক, তরুণ, ওরা দেশ চালাবে, দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা ভাববে। আজকে সংসদ অধিবেশনের যে বাজেটগুলি, এই টাকাগুলি কোথায় যায়, এই টাকার হিসাব দিতে হবে বাঙালিকে। আজকের এই কৃষককে, মানুষদেরকে হিসাব দিতে হবে। বড় বড় বাজেট করছেন, এই বাজেটগুলি আজকে ঋণগ্রস্ত হচ্ছেন কেন? আজকে ধর্ণা ধরবেন আইএমএফ এর কাছ থেকে, এখান থেকে ঋণ দিবেন কেন? বিদেশি সংস্থার কাছ থেকে, এনজিও, সমস্ত টোটাল সর্বোপরি আজকের বাংলাদেশটাকে এমনই একটি পর্যায়ে চলে গেছে, ভাষার অতীত। যে কথা বলতেছিলাম যে আজকের যে সংসদে আলোচনা হচ্ছে, যে মুজিবুল হক চূর্ণ, স্বৈরাচারের এক স্বৈরাচার, সে বলছে যে হ্যাঁ আইজিপি, পাসপোর্ট, ইমিগ্রেশন টোটাল যাইতে সহায়তা করেছে কারা? ইমিগ্রেশন কি জানে না? সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিভাগ আছে সুরক্ষা বিভাগ, তারা কি করছে? ইমিগ্রেশন বিভাগ কি জানে না? অবশ্যই জানে। তাহলে সরকার জড়িত। তা সরকারের বিরুদ্ধে কারা বলছে? এই যে স্বৈরাচার, একটা স্বৈরাচার, সে বলছে, এবং সরকার সেইভাবে কাজ করছে, আর সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে সে সামনের দিকে যাচ্ছে। মানে এই লুটেরা, চিটার, বাটপারি আমাদেরকে নিয়ে যে কি ব্যবহার করছে, সাধারণ মানুষদেরকে নিয়ে ভাষায় প্রয়োগ করা যায়। আর আপনারা কি করেন? এই সব এই রাজনৈতিক বৃন্দ, অপদার্থ, ননসেন্স, স্টুপিডদেরকে যে আপনি সেলিব্রিটি বানিয়ে তাদের পাশে পাশে হুমড়ো খাচ্ছেন। এই যে আমাদের এলাকার এমপি আছে আমির হোসেন আমু, আরে বাবা, বিগ লিডার। সকালবেলা ইস্কাটনে যাবেন, দেখবেন যে সোজা হয়ে শুয়ে থাকে, যে ধুলা নেয় তার সাথে কথা বলে, হ্যাঁ
ধুলা যে নিবে না তার সাথে কোনো কথা নেই। উনি কি আমি বুঝি না কিছু। ওইটা আওয়ামী লীগের একটি দালাল টিকিট নিয়ে নলছিটি জালকাঠিতে উনি নির্বাচন করেছে। জাকির হোসেন ওয়েলকাম জয়েন করার জন্য জাকির ভাই। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই ক্ষুদ্র একটি বাংলাদেশ, আবার এই বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশ এর ভিতরে আবার সেই পার্বত্য চট্টগ্রাম এবং আরাকান সহ টোটাল আরব দেশ গঠন করতে চাচ্ছে কুকিনিস পার্টি নাকি। তো এই বাংলাদেশকে নিয়ে এত রসাতল এত কিছু, এটা হতে দেওয়া যাবে না। আপনাদের এগিয়ে আসতে হবে। নলছিটি জালকাঠির যে কথা বলছিলাম যে আজকের ওই যে আমির হোসেন আবু দেশের তো কোনো কাজ করেইনি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে কিছু চাবে তাও মনে হয় চাইনি, এবং দেশের উন্নয়নের স্বার্থে নলছিটি জালকাঠিতে কিচ্ছু হয়নি। একমাত্র যারা ভুট্টো এরাজিবের চাষা উনি যতটুকু করেছে মোল্লারহাট থেকে নলছিটি, সে রিপেয়ারিং এর কাজটাও পর্যন্ত হয়নি যে আম্মু। এবং আওয়ামী লীগের ভিতরে সে এমনই একটা অবস্থান যে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে উনি ক্যান্ডিডেট দিয়েছেন, কিচ্ছু করার নেই। কারণ উনি 14 দলের সমন্বয়ক, প্রধানমন্ত্রী নাকি আত্মীয় দুঃসম্পর্কের, এবং উনি বিএম কলেজের প্রাক্তন ছাত্রলীগের নেতা ছিলেন বরিশালে। মানে ওনার ব্যাপারে কিছু কথা বলা যাবে না। দেশের আপনি গণতন্ত্রের রাষ্ট্র হিসেবে আমি কোনো কথা বলতে পারবো না। চেটের বাল আব্দুল বাংলাদেশে ওনারা বিশাল বহুত কিছু, ওনাদের বিরুদ্ধে কথা বললে পরেই মেরে ফেলবে ডাইরেক্ট, একদম মৃত্যু অনায়াসে। কিভাবে? আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে রিমান্ড খাটাবে, জেলে পড়বে। এই তো যাই হোক, মৃত্যুর পরে তো আর কোনো কিছু নেই, কথা তো বলতেই হবে সত্য কথা। আর আমি সত্য কথা বলি। প্রিয় দেশবাসী, কোনো চাটুকা আমলাগিরি, কোনো পরিবারতন্ত্রের পক্ষে যদি কোনো কথা বলি জিহ্বাটা আমাকে কেটে দিবে। কোনো বিএনপির পক্ষে কথা বলি না, আওয়ামী লীগের পক্ষে করি। আর বিএনপির যে কতগুলো আছে এগুলা তো স্টুপিড। বিএনপি এখন এখানে অনেকে আছে বিএনপি করে, বা আমিও করি, কিন্তু ঘটনা হচ্ছে যে স্টুপিড কেন? এই যে কিছু কিছু স্থায়ী কমিটির লোকজন আছে এখনো হাসে। তোদের লজ্জা লাগা উচিত। 3 টার্ম শেখ হাসিনা ক্ষমতায়, তোরা এখনো হাসছিস। আরে বেটা, এইভাবে কথা বলে ওইভাবে কথা বলে এই সরকার টনক নাড়াতে হবে, এইভাবে কথা বলতে হবে, এভাবে নামাতে হবে। প্রিয় বন্ধুরা আমার, ঠাকুর গায়ের ঠাকুর তোমারে দিয়ে এই শেখ হাসিনাকে মানে তার ক্ষমতা বিচ্যুত করা যাবে না। 71 সালে যখন স্বাধীন হয়েছিল বাংলাদেশ, ইতিহাস জানো ইতিহাস, কর্নারে বসেছিল আর আমরা হলাম বাঘের বাচ্চা। তখন আমি ছোট, আমি আজকের না, এখানে যারা জয়েন করছে ওর মায়ের বিয়ে দেখছি আমি। রাজপথে আন্দোলন করার জন্য যদি মুরাদ থাকে সেটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, শিবির এরা পারে, আর ছাত্রলীগ পারে, এরা পারে আন্দোলনের সেই। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের এইভাবে করে দেশের আন্দোলন পরিবারতন্ত্র আর এক পরিবারতন্ত্রকে রুখে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পুরো এগ্রি। বাদ দেন এই পরিবারতন্ত্রগুলি, বাদ দিয়ে আজকে সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর দেশকে উপহার দেওয়ার লক্ষ্যে, আপনার হাত শক্তিশালী করার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার এগিয়ে আসি। আসো একটি দল গঠন করি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে দলের ভিতরে থাকবে গণতন্ত্র। কোন গণতন্ত্র আছে? কোন দলে আছে? এই জাতীয় পার্টির ভিতরে ওই যে বড় বড় কথা বলে, ওই চূর্ণ পূর্ণ ওই সংসদে, এগুলো আছে? এগুলো তো চোর, পাক্কা চোর। বর্তমানে এই চোরেরা দেশ চালাচ্ছে। আপনাদেরকে নিয়ে আপনি তো ভ্যাট দেন, ভ্যাট বুঝেন? আরে মিয়া, আমি বাংলাদেশের প্রতিটি নিরহ জনসাধারণকে বলতে চাই, আপনি থাকেন কোথায় বলুন তো? আপনি থাকেন 2 শতক জমির উপর, এই 2 শতক জমির উপর আপনি খাজনা দেন, আপনি কথা বলবেন না কেন? ভাই, আমার লাইভটাকে শেয়ার করে দিন, এটা চলে যাক বিভিন্ন মানুষের কাছে, তাহলে মানুষ বুঝবে। আপনি যে কাজ করলেন, আপনি যে 500 টাকায় যে রিক্সা চালাচ্ছেন, এর উপরেও সরকারকে ট্যাক্স দিতে হয়। এই রিক্সা যে চলে, রিক্সার ট্যাক্স নেয়। আপনি কি জানেন? জানেন না। আর এই টাকাটা কোথায় যায়? ওই যে আইজিপি হাজার কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে এক রাত্রে 80 কোটি টাকা নিয়ে সে পালিয়ে গেল তুরস্কে, এবং ওখানে যে
নাগরিক হয়ে বসে আছে, তার ছেলে সন্তান শাহেনশাহর মতো চলতেছে। সমস্যাটা কোথায়? এ সৃষ্টি করছে কে? এ কি এমনি 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 আসছে? একে তো পরিচালনা করছে বিএনপি ওয়ালারা বলছে, আমি বলি না, বিএনপি ওয়ালারা বলছে। তো বিষয়টা হচ্ছে যে আজকের এই লুটেরা, এই যে দালাল আমলাগুলির থেকে আমাদের বাঁচতে হবে। আসুন সম্মিলিতভাবে সবাই মিলে সকলে আজকের ঝাঁপিয়ে পড়ি একটি আন্দোলনমুখী সংগ্রাম এবং বাংলাদেশকে একটি ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত আমাদের সামনের দিকে এগ্রি এবং সর্বস্বভাবে তরুণদেরকে বলি যে তোমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাও এবং তোমাদের পাশে আমি থাকি। এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর কিছু নয়। কিন্তু এমন ভাবে তরুণদেরকে বলছি যে এমন ভাবে গা জ্বালাপালা করো না যে তোমার এই পরিবারতন্ত্রের কথা বললে তোমার খুব গা জ্বালা হয়। কেন হবে? তুমি তো হয়তো কোনো থানার একটা সভাপতি হতে পারবে বা কোনো ওয়ার্ডের সভাপতি হতে পারবে, তোমাকে চিনে না, জানে না, শুনে না, তুমি আবেগে উচ্ছ্বাসিত উৎফুল্ল হয়ে আজকে রাজপথে তুমি তোমার জীবন দিচ্ছ আর মা বাবাকে কাঁদাচ্ছ। কেন? প্রয়োজন কি? তোমার লাভ কি? লাভ ওই জায়গায় তুমি যদি একা দলমত নির্বিশেষে যদি আজকের কোনো রাজপথে বলে কথা বলো নিজের ইচ্ছায়, সেটাই হবে তোমার গণতন্ত্র এবং সেটাই হবে বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত নাগরিক তুমি, আমি যেটা মনে করি। কিন্তু পরিবারতন্ত্রের জন্য নয়। পরিবারতন্ত্রের জন্য তোমার লাভ কাপ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশটা একটা আয় ব্যয়ের হিসাব, সোজা হিসাব, আয় কর ব্যয় আমি বুঝি না। কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কিন্তু আয়ের টাকার থেকে যে চুরি হয় সেটা বাংলার মানুষ জানতে চায়। সোজা হিসাব। সংসদে তো একটা আয় ব্যয়ের হিসাব হয়, চায় এত টাকা আয় হইল, আয় হওয়ার পরে কোন খাতে কত ব্যয় হবে, আর আয়ের টাকা যে কত সেইটা মানুষ জানতে চায় সংসদের কাছ থেকে। আয় বাংলাদেশে আমরা যে খাজনা দিই, ভ্যাট দিই, আমরা যে সমস্ত সবকিছু আয় কর আমাদের উপরে, সমস্ত সব মিলে আমরা কিন্তু জানতে চাই। কিন্তু বেশি জানতে গেলে হবে কি জানেন? আপনি তো একটা এমপির আওতাধীন আছেন বা সিটি কর্পোরেশনের কমিশনার আওতাধীন আছেন বা মেয়রের আওতাধীন আছেন। এই কথাগুলি শুনলে পরে তাহলে মনে করেন যে আপনার টোটাল সর্বোপরি সেইভাবে কিন্তু আপনাকে ব্যারিকেড করতে হবে। হ্যাঁ, জয়েন করছে এমডি সাইফুল ইসলাম, ওয়েলকাম। কেমন আছেন ভাই? অত্যাধিক ভালো আছি জামাই, তুমি কেমন আছো? এবং সবচাইতে ভালো লাগে সাইফুলের পাশে ইয়াসিন মামা সহ একটা ছবি আমার খুবই ভালো লাগে। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের সর্বোপরি এগিয়ে আসতে হবে। আমি যেখানে বসবাস করি অথবা করি না, মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসার একটি সুন্দরতম আদর্শমৃত একটি জায়গা। এখানে ঢাকা ৪ আসন জনাব একেএম শামীম ওসমানের আওতাধীন একটি সুন্দর এলাকা এবং পরিবেষ্টিত এবং এলাকায় সর্বোপরি একটি রাজনৈতিক সংকটে চাঁদাবাজি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এলাকায় বসবাস করি এবং এর অবদান বহু। অত্র এলাকার সর্বোপরি একজন মানুষ যার কথা না বললেই নয়, হাজী ইয়াসিন মিয়া। টোটাল বাদ দেন, এমপি বাদ দেন, মন্ত্রী বাদ দেন, সবকিছু বাদ দেন, যার এলাকায় সে রাজত্ব করবে এবং দলমত নির্বিশেষে তার কতগুলা অবকাঠামো থাকে, সে থেকে ইয়াসিন মামা সর্বোপরি মানুষের এবং প্রত্যেকটি পরিবারের একটি সুন্দরতম আদর্শিক ব্যক্তিত্ব। উনি দেশ চালাচ্ছেন, ওনারা এলাকা চালাচ্ছেন, এই জন্য ওনাকে ওয়েলকাম। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আজকের আমাদের বুঝতে হবে, জানতে হবে, এখানে যারা জয়েন করছেন আপনাদের বাড়ি আছে এবং আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি কত টাকা সরকারকে দিলেন, সরকার আপনাকে কি দেয়, এটা হলে মূল বিষয়। এটা জানতে হবে। এই কথাটা কি আপনারা হেসে খেলে উড়িয়ে দিয়েন না। আমরা যেসব কাজ সেই সুবিধা কিছু, হ্যাঁ থ্যাংক ইউ সাইবুল, সেই কথাটাই আমি বলছি যে আমরা সুবিধা পাচ্ছি না, গভর্নমেন্ট আমাকে সুবিধা দিচ্ছে না। এ ব্যাপারে আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি, যা কিছুই করি না কেন, কিন্তু সত্য কথাটা তো আমাদের বলতে হবে, সেটা মূল বিষয়। সরকার আয় করছে, প্রধানমন্ত্রীও জানে না, শুধু যে প্রাইম মিনিস্টারের উপরে সমস্ত চাপ দিব সেটা না, কারণ প্রাইম মিনিস্টার থেকে দালালের তো অভাব নেই, অসম্ভব দালাল। এই দালালেরা টাকাগুলি নিয়ে আজকে লাপাত্তা, যেমন আইজিপি, জেনারেল আইজিপি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না, ভয় পাইলেই তো আপনি ক্ষয় হয়ে যাবেন। ও তো বলেছিল, আইজিপি বলেছিল বেনজির যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, তাহলে
তুই কি করলি, আমি তো তুই গালি দিলাম, কারণ এখন তোরে তুই করলে কিচ্ছু হবে না। কারণ ওবায়দুল কাদের সাহেব বলেছে যে বেনজির আমাদের দলের কেউ, আসলে তো সংগঠনের কেউ না, সে তো চাকর, সরকারের চাকরি করছে। এখন চাকরি করে যদি সে চুরি করে, সে গভর্নমেন্ট দেখবে, বা যদি চোরে চুরি করে, এখন হয়তো বা চোর ধরা পড়েছে, এর প্রাইম মিনিস্টারের বা আওয়ামী লীগের কি দোষ? এটা যে তার সাবারার করছে সেটা না, চাকরি করেছে, ধরা খেয়েছে, তার বিচার হচ্ছে। এখন বিএনপি আলারা বলছে যে যে এটা কি সরকার কি জানে না, এটা কি সরকার কি জানে না যে চুরি করছে? ভাই, আপনারা যে কতটুকু ভালো মানুষ সেটা এদেশের জনগণ জানে। হাওয়া ভবন তৈরি থেকে আরম্ভ করে সর্বোপরি এদেশের মানুষ তাও জানে। জয়েন করছে হাদিস মিয়া, ওয়েলকাম ভাই, যে যেখান থেকে জয়েন করছে, সাদ্দাম ওয়েলকাম জয়েন করার জন্য। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, এটি গণতান্ত্রিক প্রেক্ষাপটে এবং গণতান্ত্রিক ফর্মুলায় দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, আইন সবার জন্য সমান, বেনজির আহমেদের বিচার হওয়া। আসলে বিষয়টা হচ্ছে এই, বেনজির সরকারের অনেক ক্ষতি করেছে কি, একে তো এই গভর্নমেন্টের আমলে সে চাকরি করছে, কিন্তু এমতো অবস্থায় যে কাজগুলি বেনজির করছে, তার উচিত ছিল যে এত সম্পদ, তাহলে আমি এই সম্পদগুলি সেইভাবে মানুষের কাছে বিলিয়ে দিই। হ্যাঁ, মেরা জাকির আজ থেকে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবারও 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10 জেলা কোঠা চালু শিক্ষার্থীদের এই নিয়ে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে, এক ভাই কমেন্ট করছে, ছোট ভাই, যে এই কোঠা ভিত্তিক এই কোঠা আন্দোলন তো একবার নুরু করেছিল। এই কোঠা আন্দোলন থেকে আসলে কোঠা আন্দোলন আমাদের করা উচিত, কারণ যে কোনো মেধাবী ছাত্র তারা কিন্তু ভর্তি হতে পারছে না। আমি কোন কথা বলবো, যে এখানে সাইফুল ইসলাম আমাদের জামাই যে কথা বলছে, তার কথার উত্তর দিতে দিতেই আমার একদিন লাগে। আবার যে জাকির যে কথা বলছে, মুক্তিযোদ্ধা কোঠা, মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা বানিয়ে সেটা একটা কোঠা। এবং আপনি যেখানে ভর্তি হবেন, দেখেন, আমি আমার ছেলেকে ভর্তি করিয়েছিলাম অর্থাৎ প্রাইভেট স্কুলেই বগুড়াতে, সে এখন বর্তমানে পড়াশোনা করে। তো সেখানে বগুড়া জেলা স্কুলে ভর্তি হতে গেলে ওখান থেকে 3 থেকে ভর্তি হতে হবে, যদি না হয় তাহলে কোঠা থেকে আসতে হবে। কোঠা কি আমি তো বুঝি না, কোঠা বলতে তো আমি কোনো কিছু বুঝি না। এদেশের প্রতিটি মানুষ, প্রতিটি গরিব মেহনতি কৃষক জনতার ছেলে, তারা কি স্কুলে ভর্তি হতে পারবে না? তারা কি কোঠার আশায় বসে থাকবে? প্রিয় দেশবাসী, গায়ে রক্ত টকবক করছে। আপনারা এই পরিবারতন্ত্রকে সমস্ত প্রতিহত করে আজকে তরুণরা ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমি আপনাদেরকে বলছি যে আপনারা এগিয়ে আসুন। এই যে জাকির যে কথা বলছে, যে আজকের যে কোঠা, এই কোঠা ভিত্তিক সর্বোপরি যে আমাদের এই কোঠা ভিত্তিক যে ভর্তি, আর মেধাবী ছাত্ররা কিন্তু আজকে সামনের দিকে তারা যেতে পারছে না। দেশের পরিবেশ পরিস্থিতি, আমলা কামাদের অবস্থাটা দেখেন। হ্যাঁ সাইফুল ভাই, সিটি কর্পোরেশনের যে ট্যাক্স নিয়ে সেই সুযোগ সুবিধা আমরা কিছুই পাই না। হ্যাঁ, সিটি কর্পোরেশনে আমরা, সাইফুলের এখানে বিল্ডিং আছে, সিটি কর্পোরেশন থেকে ট্যাক্স নেয়, প্রচুর পরিমাণে ট্যাক্স নেয়, আয়কর দিতে হয়, ব্যাট দিতে হয়, ইনকাম ট্যাক্স থেকে তাদের প্রেসারে থাকতে হয়, কিন্তু সে অনুপাতে কিছুই তারা পাচ্ছে না। কি পাচ্ছে? সিটি কর্পোরেশন থেকে, এখান থেকে সেই ধরনের খেলাধুলা, এবং খেলাধুলা থেকে সমস্ত সর্বোপরি তারা কি কিছু পাচ্ছে? রাজনৈতিক সংকট হিসেবে সিটি কর্পোরেশনের সর্বোপরি কমিশনাররা হয়তো আলাদা, সর্বোপরি সেভাবে সিটি কর্পোরেশন থেকে কিন্তু তারা কোনো কিছুই পাচ্ছে না। যখন নির্বাচন হবে না নারায়ণগঞ্জে, তখন মেয়র আপনার পাশে আসবে, কমিশনার পাশে আসবে, অত্র এলাকার কমিশনার বলবে যে আই মামা তুমি ভাগনা, এই সেই বিভিন্ন রকমের। আবার যখন নির্বাচন শেষ, তখন তোমাদের কাছ থেকে ট্যাক্স নিবে। ট্যাক্স মানে খাজনা, বাংলা ভাষায় বলে খাজনা। মানে আপনার বাড়ি 2 শতক বিল্ডিং করছেন, আপনার খাজনা হচ্ছে সরকারি বালামে, কোনো কথা নাই, কোনো গান নাই, দিতে হবে। সরকার বলছে খাজনা এত, কিন্তু প্রতিবাদ করতে পারছেন না। কেন এত?
ট্যাক্স কেন, আমার বাড়িতে এত ট্যাক্স কেন, ট্যাক্সের পয়সা যে দিচ্ছি আমি বাড়ি ভাড়া সহ টোটাল তো সেভাবে পাচ্ছি না, কিন্তু এত ট্যাক্স কেন, এই কথাটা বলার মতো আমাদের নেই, অথচ আমরা কিন্তু একদম নিশ্চুপ। আমি এই ব্যাপারেই কথা বলছি, আমি আপনাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই। ভালো কথাগুলি আমি সেইভাবে বলার চেষ্টা করি, কোনো আমলাতান্ত্রিক, কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো পরিবারতন্ত্রের দলের পক্ষে যে আমি কোনো কথা বলার চেষ্টা করি না, তবে ভালো মানুষের পক্ষে যে আমি কথা বলার চেষ্টা করি। আজকের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমস্ত সর্বোপরি আমি সেইভাবে কথা বলার চেষ্টা করি। এগিয়ে যান ভাই, আমরা হ্যাঁ সাইফুল, দোয়া এবং কামনা সর্বোপরি আমি সেভাবে কথা বলার জন্য চেষ্টা করি। সাহস আছে, একটি বাসে চলা আছে, শিক্ষা দীক্ষা সর্বোপরি বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে যেন পারি, সেই সুযোগটা আমি তোমাদের কাছে আমি চাচ্ছি। সরকারকে ট্যাক্স দেই, সিটি কর্পোরেশন 12টা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন, 1000 কোটি টাকা ট্যাক্সের টাকা কোথায় যায়? আজকের বাজেটে আমরা কেন আইএমএফ এর কাছে আমরা দৌড়ঝাঁপ করব? কেন আজকের বিশ্ব ব্যাংকে, আইএফ সমস্ত সর্ব ব্যাপারে আমরা কেন? বাংলাদেশে যে টাকাগুলি কোথায় যায় আপনি জানেন? সচিবের পকেটে যায়, এই সব প্রশাসন বিভাগের পকেটে যায়, এই সব আইজিপি বেনজিরের পকেটে যায়, আজকের আর্মির প্রধান আজিজ এর পকেটে যায়। আজিজের সেই ভাই, আমি তো চিনি ব্যক্তিগতভাবে, জেলখানায় যখন ছিলাম তখন দেখেছি যে জোসেফের সেই জোসেফ নামে তার ভাই, হ্যাঁ, আজকের এত দিবালোকে খুন করে মোস্তফাকে আজকে সাধারণ ক্ষমায় প্রেসিডেন্ট তাকে মার্সি করে দিয়ে দিল। তাহলে ক্ষমতাই তো সব। এ ব্যাপারে কথা বলতে গেলে হয়তোবা আমার সমস্যা হতে পারে, কিন্তু আমার সাথে ডিজিএফআই, এনএসআই, সর্বোপরি গোয়েন্দা সংস্থা র সহ পৃথিবীর সবার সাথে আমার একটা সম্পৃক্ততা, একটা কালেকশন আছে। প্রিয় দেশবাসী, সত্যি কথাটা কি আমাকে বলতে দিবেন না? সত্যি কথা কি বলতে পারবো না? অনেক সময় তো প্রধানমন্ত্রীও জানে না, কত জানবে? আপনার 39টা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্সি ভবন এবং প্রধানমন্ত্রী ভবন, এই টোটাল কার্যালয় বাদ দিয়ে তাহলে 39 আর 2 41টি, এই টোটাল সমস্ত সর্বোপরি শাখা প্রশাখা এবং এই যে ডিস্ট্রিক্ট ওয়ারি সমস্ত ডেপুটি কমিশনার সহ এবং এই সচিব টসিব, এই যে চুরি করে প্রাইম মিনিস্টারের পক্ষে জানা কি এতটা সম্ভব? আর যে যারা বেনেসাই লোক, ডিজিএফআই লোক, মনে করলাম যে তারাও তো কিছু সংখ্যক খারাপ আছে, কিন্তু জানতে পারে না। আজকের এই বেনিজির ব্যাপারটা কারা জানালো? সাংবাদিকেরা। সাংবাদিক, আচ্ছা আপনি বলুন তো, যে সাংবাদিক এত কষ্ট করে, সাংবাদিক দুর্নীতির ব্যাপারে তাদের সমস্ত ভাবে আইনের আওতায় নিয়ে এসছে একজন সাংবাদিক, বের করেন তো, তাদের পেটে কিন্তু ভাত নেই। আজকের এই মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোডে হয়তোবা সাংবাদিকতা করি, হাঁটি, পেটে ভাত নেই, অথচ কথা বলতেছি বড় বড় কথা। অথচ লুটেরা, আমলা, এরা কিন্তু ওই 1000 কোটি টাকা বিল্ডিং মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা সহ আজকে চিটাং রোড সহ টোটাল কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আমাকে প্রেসার দেয়, আমাকে প্রেসার দেয়। রাজনৈতিক বৃন্দ কিছু কিছু আছে মিজমিজি মাদ্রাসা রোডের, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে প্রেসার দেয়, সত্যি কথা বলতে গেলে প্রেসার দেয়। কিন্তু আমিও এবার ঠিক করেছি, প্রেসার দিলে এমন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে লিখিশন দায়ের করবো, পশ্চাত্তর দূরের কথা এলাকা থেকে বেরিয়ে যেতে হবে, সে চাবিকাঠিও আমার কাছে আছে। প্রিয় দেশবাসী, আমাকে আশ্বস্ত করতে হবে, আমাকে কথা বলতে হবে, কথা নিতে হবে, জানতে হবে। ভ্যাট দিচ্ছে দেশের মানুষ, আজকের অসহায় আওয়ামী লীগ করার অসুবিধা নাই, কিন্তু আজকের প্রধানমন্ত্রীকে বলতে হবে যে চোর ধরে ধরে এক একটা করে প্রাইম মিনিস্টারের কাছে আবার উপহার দেব। সেটা তো পারবো, সেটা তো পারবো। প্রধানমন্ত্রী বলবো যে আপনার এই টাকা চুরি করছে এই খাত থেকে। আপনি কি জানেন নারায়ণগঞ্জ জেলার ভিতরে কারা ক্ষমতাধর এবং ক্ষমতা আছে? শুধু আওয়ামী লীগের যে ওই মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সেটা নয়, এছাড়া যারা আছে, যারা চাটুকা আছে, সরকারি কর্মকর্তা সব, তারা কি চুরি করে জানেন? ডিটেকটিভ ব্রাঞ্চে যান, ডিবিতে যান, লোক ধরে নিয়ে তারপর 2 লাখ টাকা দিতে হবে। সত্য কথা বললাম, এ কথা কে বলতে পারবে? আমি বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর কোনো বিচার নেই। বিচার হয় কার জানেন? মিজমিজি মাদ্রাসা রোডের ওখানে যদি আমার এলাকা থেকে যদি কেউ হাঁটে আর যদি মসজিদের জুতো চুরি করে, তাকে বেঁধে আস্তে তাকে মারপিট করা হয়। আরে বেটা, এর চাইতে বড় চোর, এর চাইতে বড় চোর আমাদের সমাজে কিন্তু তারা কিন্তু আবার মসজিদ কমিটির সভাপতি। চোরগুলি মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, ভুয়া সমস্ত সবকিছু সব মিলে এইভাবে চলছে দেশ।
এই দেশ তো আমরা এভাবে স্বাধীন করিনি। স্বাধীন করেছিলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে লাল সবুজের দেশ, আজকের এই স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় মা বোনের ইজ্জত বাপের সামনে মেয়েকে রেপ করছে। আপনি জানেন? আপনি জানবেন না, কারণ আপনি তো ভুক্তভোগী না। আমি জানি, ছোট ছিলাম, আমি দেখেছি পাকিস্তানিরা এসে, কি আর পাকিস্তানিরা এসে বা পাকিস্তানির সাথে অন্য রাষ্ট্রের লোক এসে যেইভাবে বাঙালিদেরকে মেয়েদেরকে যেভাবে রেপ করত, ধর্ষণ করত, আপনি কি দেখেছেন? এমডি আলামিন পরদিন ওয়েলকাম জয়েন করার জন্য। তো সাইফুল যে কথা বলছি, এগিয়ে যান, এগিয়ে যেতে হবে, তোমাদেরও এগিয়ে যেতে হবে। কারণ এই সরকারি কর্মকর্তা যে চোরের গোষ্ঠী, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেন আমি কথা বলছি? আমি বলি না, সংসদে ওই যে জাতীয় পার্টির যে স্বৈরাচারের আর একটা আছে গালফুলা, আপনার বাড়ি হচ্ছে আপনার ইয়াতে কিশোরগঞ্জ, হ্যাঁ, ওইটাই বলছে বেনজিরের ব্যাপারে, সেই কথাই উত্থাপন করছি। শরীফ সরকার ওয়েলকাম জয়েন করার জন্য। যে যেখান থেকে পারছেন জয়েন করছেন, আমার লাইভটিকে শেয়ার করে দিবেন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সুন্দরতম একটি দেশ আমাদের কিন্তু উপহার দিতে হবে। দেশের ভিতরে হচ্ছে কি? দেশের ভিতরে অরাজকতা, অশান্তি। দেশের ভিতরে যারা যোগ্য না তাদেরকে যোগ্যতার আসনে বসাচ্ছে। এসকে জালাল ফারুক মিয়া ওয়েলকাম, যে যেখান থেকে জয়েন করছেন অসম্ভব ধন্যবাদ। দেশের ব্যাপারে হচ্ছে কি? দেশের মানি মানুষের মান থাকতেছে না। আজকের এই যে জাকির যে বলছে কোঠা দিয়ে তাদেরকে ভর্তি করতে হয়, আজকের মাস্টার ডিগ্রি করে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে আজকের বিসিএস ক্যাডার সমস্ত সবকিছু ডিগ্রিধারী, আজকে তারা চাকরি পাচ্ছে না। চাকরি পাচ্ছে তারা কোঠায়। এ হচ্ছে দেশ, এ হচ্ছে বাংলাদেশ। আর এই দেশে আমরা বসবাস করছি। ভর্তি করতে পারছে না। ওই যে বললাম, জেলা স্কুলে ভর্তি হলে কোঠা লাগবে। আমার ছেলেকে আমি পারতাম ভর্তি করতে, কিন্তু করিনি। কিন্তু প্রাইভেটলি তাকে ভর্তি করা হয়েছে, কারণ সরকারি স্কুলে লেখাপড়া হয় না। কারণ ওই কর্মকর্তারা চোর, এরা স্কুলে যায় আর আসে, স্কুলের ছাত্রদের প্রতি তাদের কোনো খেয়াল নেই। সব জায়গায় আপনি দেখেন, আজকের প্রত্যেকটা জায়গায় শিক্ষা সেক্টরে কোন জায়গায় মানে কমিটি দিয়ে বসা আছে, কিন্তু কমিটির চিফ অর্থাৎ আজও পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। মাদ্রাসায় না, স্কুলে না, ম্যানেজিং কমিটির কোনো নির্বাচন হয়নি। শিক্ষক অভিভাবকের কোনো নির্বাচন হয় না। আপনি চিটাগাং রোড থেকে সমস্ত সবকিছু খোলামেলা আমি বলতে পারি, কিন্তু বলতে পারি না, আমার মুখ বাধা, বললে সমস্যা। এভাবে হচ্ছে বাংলাদেশের সমস্ত সব জায়গায়। শিক্ষা অধিদপ্তরের ভিতরে শিক্ষা, আজকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে যাবেন, আপনার পরিবারতন্ত্রের দালালের রিকমান্ড লাগবে। স্কুলের টিচার কিছু বলতে পারবে না, এবং স্কুলের টিচার আধিপত্য নিয়ে তাদের রাহাবার করছে। প্রিয় দেশবাসী, দেশটা এমনই অবস্থায় চলছে। আপনি আপনার ছেলেকে মানুষ করছেন, আপনার ছেলেকে ভালো জায়গাতে ভর্তি করিয়ে দিবেন বা চাকরির জন্য যাবেন, সেখানে ওই সচিবের ছেলে সচিব, ওই রাজ পরিবারের ছেলে রাজ পরিবার, সমস্ত সব মিলে দেশটাকে তারা লুটিপুটি খাচ্ছে। আমি হাত জোর করে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি জনগণকে বলতে চাই, জনগণ আমার শক্তি, প্রতিটি পরিবার আমার শক্তি, প্রতিটি মানুষ আমার শক্তি, তরুণরা আমার শক্তি। এই পরিবারতন্ত্রের দালালগিরি করে তোমাদের জীবন নষ্ট করে না দিয়ে আজকে তুমি আন্দোলন করো, তোমার পিছে আমি আছি। তারপরেও তুমি নিজে আজকের স্বাধীনতার পক্ষে থেকে বাংলাদেশের একটি সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আজকের আমরা ঝাঁপিয়ে পড়ি। সেই লক্ষ্যে আজকের আন্দোলন, সামনের দিকে আমরা অগ্রসর হই। প্রিয় দেশবাসী, চাটুকা আমলা সমস্ত সব মিলে বাংলাদেশটাকে পরিবেষ্টিত করে রেখেছে। 39টি মন্ত্রণালয়। হ্যাঁ, এসকে জালাল সেই ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। আমি যে পর্বটা ছিল যে সংসদের সোজা হিসাব, আয়কর, রিটার্নিং, এই সে বুঝি না। আমাদের বাংলাদেশে প্রতি বছর একটা আয় হয় এবং কোন খাতে সেটা ব্যয় হয়, আয় ব্যয়ের হিসাব সংসদে উত্থাপন হয়। এই ব্যাপারে আপনারা টোটালি কেউ জানেন না। আমি বাংলাদেশের প্রতিটি মানুষদেরকে বলতে, প্রতিটি পরিবারকে বলতেছি যে পরিবার আপনারা যারা আছেন, যারা ব্যবসা বিজনেস করেন, আপনাদের থেকেই কিন্তু এদের ইনকাম। গভর্নমেন্ট কিন্তু আপনাদের কাছ থেকেই ইনকাম নিচ্ছে, কিন্তু ইনকামটা কোন খাতে যাচ্ছে? সাইফ
অসম্ভব। ধন্যবাদ। ইনকামটা কোন খাতে যাচ্ছে এটা কিন্তু আমাদের বলতে হবে, জানতে হবে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনি যদি আপনার এলাকায়, মনে করলাম নারায়ণগঞ্জের ভিতরেই আপনি আছেন, সিদ্ধিরগঞ্জ, আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনাকে কি করবে? হয়তো জেলে পুরবে, নয়তো সমস্ত সবকিছু আপনার লাইফটাকে ধ্বংস করে দেবে। এলাকার ভিতরে অনেক মাদক, সন্ত্রাস। আরে বাবা, সিদ্ধিরগঞ্জ না, নারায়ণগঞ্জ না, সব জায়গায় মাদকগুলি আসতেছে আর মাদকগুলি খাচ্ছে। তরুণদেরকে নষ্ট করতে মাদক আসছে কোথা থেকে, সে কথা কে বলবে বলেন তো? আমাদের এলাকায় কিছু কিছু লোক, কিছু কিছু ছেলেরা মাদক সেবী হচ্ছে। মাদক পায় কোথায় ওরা? এটা আসছে কোথা থেকে? আপনি বর্ডার সাইডটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনি বর্ডার সাইডে বদি মদি যে জায়গা থেকে যে মাদকগুলি আসছে সেটা বন্ধ করতে পারেন না? সেটা বন্ধ করবে না। কিন্তু এলাকায় একটি ছেলে মাদক সেবক, তাকে নিয়ে র্যাবে মারধর করে তাকে আবার নতুন করে জামিন করে ওখানে আবার চাটুকা আইন সংস্থা কিছু, তারা 5 লাখ টাকা খেয়ে আবার এই ছেলেকে এলাকায় দিবে, দেওয়ার পরে আবার মাদকের সাথে সম্পৃক্ততা হবে, আবার এইভাবে করে তরুণদের জীবনটাকে বিনাশ করে দিয়ে একটি সমাজের দৃঢ় অবস্থা এখন বর্তমানে বাংলাদেশে করছে। কিন্তু কারা করছে জানেন? করছে কারা? রাঘব বোয়ালগুলি ধরতে হবে। যেমন ওই যে ঝিনাইদহের 4 আসনের এমপি টুকরো টুকরো হয়েছে, ও কি ভালো আপনি মনে করেন? না, শাহিনের সাথে তার বিশাল বিজনেস ছিল, কিন্তু কেন সে একা যাবে ওখানে? তার দরকারটা কি ছিল? একা যে ওইখানে সে ফেসে গেছে একটা মহিলা এবং আলেমদেরকে, আবার আলেমেরা সুযোগ পেয়েছে, সব তো স্বার্থলোভী। আলেমেরা সুযোগ পেয়েছে যে টুকরো টুকরো হয়েছে, মানে আন্দোলন করতে যে এক আলেমকে হত্যা করা হয়েছিল, চোখ উপরে ফেলেছিল, তাদের সুযোগ হয়েছে কথা বলা, তারা বলতেছে। তার মানেটা হচ্ছে বাংলাদেশটা এমনই হয়ে গেছে যে চাটুকা, আমলা সব মিলে আজকের এই নিরহ জনসাধারণের টাকা আত্মসাৎ করে তারা হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আমি ভাত খাইতে পারছি না, আমি যে দুপুরে কি খাবো আমার কিন্তু এখন মতো কোনো খেয়াল নেই। আমি সকালে নাস্তাও করিনি, দুপুরে ভাত নেই, চাউল আনতে হবে 1 কেজি, এনে তারপরে খাইতে হবে, তাও রেধে নিজে। অথচ কথা বলছি কিন্তু বড় বড়। আবার অনেক আছে আমলা, কোটি কোটি টাকার মালিক, কথা বলতে জানে না। আর এই কথাটা কিন্তু লাগবে তাদের কোনো এক সময়। এই মিজমিজি পশ্চিমপাড়া, মাদ্রাসা, নারায়ণগঞ্জ টোটাল গাজীপুর যেখানে যত দূর আছে কোটি কোটি টাকার মালিক হয়ে বাড়ি গাড়ি করে বসে আছে, তারা কিন্তু মুখ খোলে না। একদম দেখবেন পানির মতো। মসজিদে যায় সবিসা, পাঠতলা মতো জুব্বা, আরে বাবারে, মসজিদের সভাপতি, সহসভাপতি, বাড়ি বিশাল, সব অবৈধ টাকার বাড়ি। আবার ওই ইমাম সাহেব, চাটুকা ইমাম, তাকে সালাম দিচ্ছে, এই বর্ণের আগে বসতে দাও, আগে বসতে দাও, আগে বসো। এসব থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে। আমি বলতে চাই, কারোর জন্য, পরিবারতন্ত্রের জন্য জীবন দিয়ে আপনার কোনো লাভ নেই। নেতারা আপনাকে ব্যবহার করবে। যেমন আপনি কি জানেন বরিশাল বিভাগের ভিতরে বঙ্গবন্ধুর ভাইগনার অ্যাঙ্কারিং আমি করেছিলাম, উপস্থাপনা। আমার হার্ট কিন্তু অনেক শক্তিশালী। ঝালকাঠি নলছিটি এমপি ক্যান্ডিডেট ছিলাম। নলছিটি ঝালকাঠিতে 2 লক্ষ মতো আমি পোস্টার দিয়েছি আবু মিয়ার বিপরীতে। আবু মিয়া, আমির হোসেন আবু, যার 1940 সালে জন্ম, 23 বছর আন্দোলন সংগ্রাম করে এখন কিন্তু সে বোল্ট হয়ে গেছে শেখ হাসিনার কাছে। ওই যে -2 ফর্মুলা করে দিয়ে সে আওয়ামী লীগের ক্রেডিট অর্জন করবে, পারেনি, ধরা খেয়ে গেছে। কারণ এটা হয় না। পরিবারতন্ত্রের দল যদি আমি গঠন করি, তাহলে আমার তো লোক আছে বাংলাদেশে, তারা ধরছে। তার বিরুদ্ধে কিন্তু আমি সোচ্চার সবসময়ের জন্য। রাজীব আহমেদ ওয়েলকাম জয়েন করার জন্য তার বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। কিন্তু মনে করছে যে তার বিরুদ্ধে দাঁড়াইলে পরে হয়তো উনি যা বলবে তাই না। আওয়ামী লীগের ভিতরে 36টা জাত এখন বর্তমানে, কারণ আবু মিয়াকে কেউ দেখতে পারে না, তারা এখন আমার পক্ষের লোক। নলছিটি ঝালকাঠিতে ক্যান্ডিডেট যারা ছিল, উপজেলা চেয়ারম্যান, সমস্ত নিজের ইচ্ছা মতো উনি করেছেন। ইউনিয়ন পরিষদের যারা ঠিক মতো কথা বলতে পারে না তাদেরকে চেয়ারম্যান বানিয়েছেন। কিন্তু না, আমি যে কথা বলতেছিলাম যে আজকে আপনার কথা বলতে হবে, আপনার সেভাবে এগিয়ে আসতে হবে। প্রিয় দেশবাসী, আজকের সারা পৃথিবী
সমস্ত ব্যাপারে কিন্তু আমি কথা বলি। আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন, ফলো দিয়ে রাখবেন। এমনই কথা কোনো বাস্টার্ড কথা বলতে পারবে না, কোনো স্টুপিড কথা বলতে পারবে না। কেন পারবে না? কারণ তারা হচ্ছে একটা পরিবারের দালাল। আপনি কিছু সংখ্যক সাংবাদিক আছে গণভবনে যারা যায়, তারা প্রধানমন্ত্রী সে তাইওয়ান থেকে আসছে, কি চাটুকা প্রধানমন্ত্রী আপনি আসছেন, আপনি মানবতার মা, মানবতার ফেরিওয়ালা, আপনি বিদেশ থেকে আসছেন, আপনি হচ্ছেন পৃথিবীর মহা একজন মনীষী পণ্ডিত। আরে বাবা, বলুন দেশের ব্যাপারে মানুষের স্বার্থে সুন্দর একটি কাজ করবেন বলে আমরা জানাবেন। এটা কি প্রশ্ন হলো? এটা কি প্রশ্ন হলো? এটা কোনো ক্রমেই প্রশ্ন হলো না। এটা কোনো ক্রমেই প্রশ্ন হলো না। প্রশ্ন এভাবে করা উচিত ছিল যে প্রশ্ন হচ্ছে যে যে সম্ভাবনাময় আমার ছেলে জয়েন করছে, ওর সাথে একটু মান অভিমান চলে আমার ছেলের সাথে, কারণ সবাই চায় যে বাপের আগ্রহ, কিন্তু বাপ যে কত অশান্তির ভিতরে আছে সেটা তো আমার ছেলে জানে না। ভুল এক সময় ভাঙল। বিষয়টা হচ্ছে যে গণভবনে উচিত ছিল, ছোট ভাই জয়েন করছে, আমার আপন ছোট ভাই, এক মার প্যাডের ভাই, উচিত ছিল গণভবনে, উচিত ছিল যে প্রধানমন্ত্রী আপনি তাইওয়ানে গেছেন, কয়টায় জায়গায় দেশের ব্যাপারে ব্যবসায়িক ব্যাপারে স্বাক্ষর দিয়েছেন, জাতি জানতে চায়। এ কথা কিন্তু কেউ বলে নাই। তার মানে হচ্ছে এ কথা যদি বলতে চায় তাহলে গণভবন থেকে আও, তার যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আও, সে বাড়ি গাড়ি থাকবে না, টাকা পয়সা থাকবে না। ভাই, এই জন্যই গরিব থাকা ভালো। এই যে আমি বলছি আমি সবচাইতে ভালো আছি, আমার 1000 কোটি টাকা দরকার নাই আমলাগিরি করে। আজকের আওয়ামী লীগের একটি যে বক্তৃতা আমি জানি, যে বক্তব্য আমি দেই, আপনি জানেন যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মতো জায়গায় যে বক্তব্য দিয়েছি আমি, এবং আমি যে মিছিলগুলি করি সারা বাংলাদেশে, তাতে যদি আমি একটা পক্ষ নেই তাহলে আমার মনে হয় যে আমি ডাল ভাত খেয়ে আমি খুব ভালোবাসতে পারি। কিন্তু না, দল আমার, মত আমার, কথা বলবো আমি, দেশের নাগরিক হিসেবে মানুষের কথা উত্থাপন করার চেষ্টা করব, গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে দল গঠন করব, সেটাই হলো মুখ্য উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা দল দেখবেন সব আমলাতান্ত্রিক দল। এবং যে কথা বলতেছিলাম যে টক শুয়ার, যেগুলা টক শুয়ার, এদের টক শো দেখবেন না। যখন দেখবেন পক্ষপাতিত্ব করবে, টক শো দেখবেন, টক শো বন্ধ করে দিবেন। যখন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, মনে করেন আওয়ামী লীগের দালাল। যখন মনে করেন বিএনপির পক্ষে কথা বলবে, বিএনপির দালাল। কিন্তু আমি ভিন্নতরের, এই চাটুকা এবং এই সমস্ত সব মিলে পরিবারতন্ত্রকে উপেক্ষা করে দিয়ে আজকে দেশ স্বাধীনতার রক্ষার্থে এবং ভাইরাস মুক্ত একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস গরিবের পক্ষে কথা বলে আমি আজকের মরে যেতে চাই। কিন্তু বয়স তো 60, আর বাঁচতে চাই না। কারণ আমার জীবন ট্রাজেডি এমনই একটি যে সমস্ত সব মিলে আমি সেইভাবে কিন্তু চলার চেষ্টা করি। অনেক দিন পর জয়েন করছো সাইদুল, তোমাকে পাওয়াই যায় না, মামা কেমন আছো? এই যে মামু ভাই না, বিষয়টা হচ্ছে আজকের এই মুহূর্তের জন্য আমি সর্বোপরি মানুষের উদ্যোগে কিন্তু আজকের কথা বলার চেষ্টা করব। অনেক বিষয়, অনেক কথা আছে, আমি অনেক কিছু জানি। ভারতের ব্যাপারে কথা বলেছিলাম, আপনারা জানেন, সেটা অনেকে পাইছেন কি পান নাই। ভারতের ব্যাপারে 28টা প্রদেশ নিয়ে আজকে সর্বোপরি 545টা আজকের আসন সংখ্যা নিয়ে 172টি কিন্তু মোদি পাইনি। সে ব্যাপারে আমি কথা বলেছিলাম। আজকের এই নাইডু এবং নীতিশের উপরে ভর করে কিন্তু সে আজকে সরকার গঠন করবে বলে আমি আশা রাখি। ওনার সে আধিপত্য নেই। ওই যে বলেছিল কি অহংকার, हम लोग बोलते हैं चाहे शासन भी पाएगा एवं देश सरकार गठन करेगा हम मोदी का। মোদি এখন ফুদি হয়ে গেছে, মোদি সেই রাজত্ব এখন আর নেই। কংগ্রেস মাথার চাঙ্গা দিয়েছে। কংগ্রেস মানে এই যে রাহুল গান্ধী এবং এই রাহুল গান্ধীর বংশধর এখন বর্তমানে যে কংগ্রেসের যে সোনিয়া গান্ধীর যে ছেলে প্রিয়াঙ্কা এবং আপনার আপনার কংগ্রেসের যে নেতৃবৃন্দ যারা সমস্ত সব মিলে কিন্তু তারা এখন চাঙ্গা করে এখন দেশটাকে, তার দল অনেক এগিয়ে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল গান্ধী
রাহুল গান্ধী সবাই সাথে দৌড়ঝাঁপ করছে। আমি যে কথা বলতেছিলাম যে অহংকার আধিপত্য বেশি দিন টিকে না, থাকবে না। দেখেছি এই যে আইজিপি চোরে বলেছিল দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, এখন ওরই কোনো খবর নেই। আরে বাবা, আওয়ামী লীগ তোমার পিছে নেই। কাউয়া কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব বলছে যে কি যে যে আমরা তাকে চিনি না, সে দলের কেউ না, দলের কেউ না, আজিজ আমাদের দলের কেউ না। আসলে কেউ না, এটা সত্য। কারণ দলীয় ভাবে আওয়ামী লীগের তো তারা কেউ না, তারা চাকর, চাকরি করেছে। চাকরি করতে যে চুরি করে, চুরিটা ধরা পড়েছে, তাদের বিচার হবে। চরম সত্য কথা। আর আমি সত্য কথাটাই বলার চেষ্টা করি, সর্বাঙ্গিকভাবে সত্য কথা বলার চেষ্টা করব, দলমত নির্বিশেষে। চরম সত্য কথা। কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে সেটা বিএনপি বলেছে, তারা সব জানে। আর এমনও হতে পারে যে সরকার তাদেরকে আউট করে দিছে। বেনজিরের কাছে গোপন তথ্য হয়তো জিনিস থাকতে পারে যে ফ্লাশ করলে সরকারের সমস্যা। এখন বেনজির আবার ওই ধরনের কৌশল নিয়ে বসে আছে। কি বলবেন? চলছে বাংলাদেশ এমন করে। এটা তো চাইনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গোল টেবিলে বসে একটি দেশ পরিচালনা করতাম, দেশের মানুষ একত্রিত হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের খনিজ সম্পদ আমরা সেই ক্যারি করে বিশ্বের দরবারে একটি সুন্দর দেশ উপহার দিতে চেয়েছিলাম। কে করবে? করবে না কেউ। আসো, আমি করি, আপনি করি, তরুণ প্রজন্ম তারা বেরিয়ে আসো, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসো, সামনের দিকে এগিয়ে যাও। এমডি রফিক জয়েন করছে, ওয়েলকাম, এগিয়ে যাও। কিন্তু এ কথা কে বলবে? কথাগুলি বললে পরে হাস্যকর, কথাটা বললে পরে এক কান থেকে যায় আর এক কান থেকে বেরিয়ে যায়। এজন্য আমি বলি, আসুন সবাই মিলে সম্মিলিতভাবে সকলে আজকে দেশের রক্ষার্থে আমরা একটি দল গঠন করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সুন্দরতম দেশ উপহার দিই। এখন বর্তমানে সংসদগুলি চলছে, এই সংসদগুলি আপনারা দেখবেন হাসি খুশি এবং কথাবার্তার এক্সপ্রেশন সব লক্ষ্য করবেন। আর স্পিকার মহোদয় খুব ভদ্র মানুষ, উনি কথা কম বলে, যতটুকু অতটুকু কথা বলে। যে এবার সর্বোপরি আপনার এই সংসদের মামা আপনার বয়স 60, তা তো মনে হয় না। আমার মনে হয় আসলে বয়সটাকে তো সাইদুল ধরে রেখেছি, এই জন্য আজানটা দিয়েছে। যাই হোক, আমি সামনের দিকে আর যাবো না। সাইদুল লাইভে অংশগ্রহণ করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবা। এবং সর্বোপরি এখানে যারা জয়েন করছে আপনাদেরকে ওয়েলকাম। ব্যক্তিগতভাবে আমার ছেলের জন্য দোয়া করবেন। ও এখন বর্তমানে কুষ্টিয়ায় আছে, ওর সুস্বাস্থ্য দিকে কামনা করার জন্য সবাই মিলে ওর জন্য দোয়া করবেন। ও পুলিশে আছে এখন বর্তমানে, ওর জন্য দোয়া চাই। এবং সর্বোপরি আমি যে কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে ওর আম্মার জন্য দোয়া করবেন। আম্মা অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা যারা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, তো সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা 2 ভাই আপন 3 বোন, 2 ভাইয়ের ভিতরে ছোট ভাই হলো এসডি শিশির, ওর জন্য সবাই দোয়া করবেন। ও বর্তমানে জয়েন করছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই সাইদুল হচ্ছে আমার ভাই না, ওর জন্য দোয়া করবেন। এমডি রফিক আমার ভাই, সবাই মিলে এখানে যারা জয়েন করছে সবাই আমার ভাই, সবার জন্য দোয়া রইল। এবং সবাই আমার লাইভটিকে শেয়ার কমেন্ট করবে। আমি যারা জয়েন করছে আমি তাদেরকে বলতে চাই আজানের কসম যে কোন দলের কথা আমি বলিনি এবং কোন পরিবারতন্ত্রের দলের দালালের কোনো কথা বলিনি। তাই যদি হয় তাহলে তরুণরা আমার হাত শক্তিশালী করো। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, বাংলাদেশটাকে একটি সুন্দর গতিশীল বাংলাদেশ এবং সর্বোপরি একটি বাংলাদেশ উপহার দিতে চাই। ঝাঁপিয়ে পড়তে হবে, শুধু নলছি জালকাঠি নয়, আজকের বাংলাদেশ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং প্রতিনিয়ত যখন আন্দোলনের ডাক আসবে আমার, আন্দোলনে সবাই প্রেস ক্লাবের সামনে সবাই উপস্থিত থাকবেন। এবং সেই লক্ষ্যে আপনাদের ভালোবাসার লক্ষ্যে আন্দোলনের ডাক কিছুদিনের ভিতরে আসলে পরে সেই আন্দোলনে আপনারা এগ্রি হবেন বলে আমি আশা রাখি। তো সেইভাবে এখন আজান দিচ্ছে আর আমি সামনের দিকে যাব না। এবং সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বোপরি দেশের মানুষ ভালো থাকুক। বাংলাদেশের প্রতিটি পরিবার আমার পরিবার, প্রতিটি কৃষক আমার কৃষক, মেহনতি জনতা, ঐক্য পরিচয়, সর্বোপরি সবার ভালোবাসার আঙ্গিকে আমি শামসুল ইসলাম সওদার প্রতিটি পরিবারের মানুষ আমি। এবং দলমত নির্বিশেষে সবাইকে ভালোবাসার উদ্দেশ্যে আমাকে সবাই দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা অক্ষুণ্ণ রেখে এবং আপনাদের সুদীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সওদার ভাইকে সবাই সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। এবং আমার ছোট ভাই বসে সাপোর্ট করার জন্য আমরা সামনের দিকে আর যাব না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সর্বোপরি আজকের এই মুহূর্তের জন্য বিদায়
নিলেই ভালো হয়, কিন্তু যেভাবে লাইক কমেন্ট শেয়ার ভাইগনাদেরকে পাচ্ছি যেতে মনে চায় না। তবে আমি আপনাদেরকে আর ব্যারিকেড দিতে চাই না, যেহেতু আজান দিচ্ছে। এবং সর্বোপরি আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আন্দোলনের ডাক এসলে আপনারা আন্দোলনে সাড়া দিবেন, সেই আঙ্গিকে আমি শামসুল ইসলাম সোলজার আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।